পুরো বাড়ি সাজানো হয়েছে ফুল দিয়ে আর লাইটিং দিয়ে। চারপাশে শুধু হাসির আওয়াজ, সকলের মুখে খুশির ছাপ। তুমুল বেগে বাড়ির বড়রা কাজ করছে, রান্না চলছে একপাশে, বাড়ি ভর্তি লোকের আনাগোনা, বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। আজ সামিয়ার মেহেদি অনুষ্ঠান। মেয়েরা পরেছে মেহেদি পাতা রঙের শাড়ি আর ছেলেরা পরেছে পাঞ্জাবি। সামিয়াকে পরানো হয়েছে সবুজ রঙের স্টোনের কাজ করা লেহেঙ্গা, সাজানো হয়েছে সুন্দর করে। মেহেদি পরানোর জন্য মেহেদি আর্টিস্ট আনা হয়েছে। একপাশে বউকে মেহেদি পরানো হচ্ছে, আরেক পাশে হৃদিতা, সাজিয়া, নিশি মেহেদি পড়ছে। বেলিও পড়বে, তবে সে এখনো রেডি হয়নি। বসার ঘরে উপস্থিত হলো সুবাস। দু চোখে বেলিকে খুঁজল। কাজের চাপে আজ একবারও বেলির দেখা মেলেনি। বেলিকে যে দুই চোখখানা খুঁজছে না, সেই চোখকে বলতে চাই বেলি এখনো রেডি হয়নি। হৃদিতা সাজিয়াকে কথাটা বলেই হাসল। সাজিয়ার কয়েক সেকেন্ড লাগলো বুঝতে পেরে সেও হেসে দিল। সুভাষ বুঝতে পারল কথাটা তাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে। সে নিজের রুমের দিকে হাঁটা ধরল। বেলি, তোমার এখনো হয়নি? রেডি আমি, চলেন যাই। এভাবেই যাবে? কেন, কি সমস্যা? চুলগুলো বেঁধে নাও, মেহেদি পরার সময় অসুবিধা হবে চুল খোলা রাখলে। চলেন। বেলি চুলগুলো খোপা করে সামনের দিকে পা বাড়ালো। দাঁড়াও। আবার কি? সুভাষ বেলির দিকে এগিয়ে আসলো। বেলির খোপা করা চুলে বেলি ফুলের মালা গুঁজে দিল। বেলি কপালে চুমু খেয়ে বলল, এখন পরিপূর্ণ লাগছে। আপনার মনে হয় বেলি ফুল অনেক প্রিয়, তাই না? কিভাবে বুঝলি? এই যে আপনি আমার জন্য প্রতিদিন অফিসে থেকে ফেরার সময় ফুল নিয়ে আসেন, খোপায় গুঁজে দেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরতম জিনিসগুলোর মধ্যে একটি হলো ফুল। ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম বলা চলে। আমার কাছে ভালোবাসার পর সবচেয়ে শুদ্ধ জিনিস হলো ফুল। আর ফুল আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে দিই। তাই আমিও আমার বউয়ের জন্য, আমার বেলির জন্য বেলি ফুল নিয়ে আসি। বলে সুভাষ বেলির হাত ধরে বসার ঘরের দিকে হাঁটা ধরল। বসার ঘরে মেয়েরা একদিকে নাচছে, অন্যদিকে মেহেদি পরানো হয়েছে। বেলিও সুভাষের সাথে বসে পড়ল। বুঝলাম আপু, বেলের হাতে সুন্দর করে বউদের মতো মেহেদি দিয়ে দাও, সাথে সুন্দর করে সুভাষের বউ লিখে দিবা। মেহেদি আর্টিস্টের দিকে তাকিয়ে কথাটা বলল সাজিয়া। সাজিয়ার মুখে এই কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল বেলি। এক পলক সুভাষের যাওয়ার দিকে তাকালো। এই লোক কোনো কিছু শুনছে বলে মনে হয় না। বেলি আমাদের বংশের বড় বউ, তার হাতে সুন্দর করে লাগিয়ে দিও, কেমন? হৃদিতা বলে উঠল, আপু তুমি আমাকে লজ্জা দিয়ে যাচ্ছ। এই তোরা কেউ আমার ছেলের বউকে লজ্জা দিবি না বলে দিলাম। রান্নাঘরতে এগিয়ে আসতে আসতে বললেন মনিরা বেগম। তখন বসার ঘরে প্রবেশ করলো সুভাষের খালামণি এবং তার দুই মেয়ে আমরিন ও নূপুর। দুজনেই মনিরা বেগমের গলা জড়িয়ে ধরল। এত লেট হলো কেন আসতে? আসলে খালামানি রাস্তায় অনেক জ্যাম ছিল, আর এত গরম দেখো না, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। আচ্ছা, একটু রেস্ট করে তোমরা মেহেদি দিতে বসে পড়ো। দিদিতা আপু, দেখেছো কত ঢং করে কথা বলে এই মেয়ে? বলিস না নিশি, কেউ শুনতে পেলে খারাপ ভাববে। কি আর করার বলো, খালা তো বোন হয়, কিছু তো বলাও যায় না। আমার নিজেরও তাদেরকে ভালো লাগে না। সুভাষ ভাইয়া ভালোই করেছে ঢঙ্গিকে বিয়ে না করে, আমাদের লক্ষ্মীকে বেলিকে বিয়ে করেছে। তাদের কথার মাঝে আমরিন আসে, হৃদিতাকে জড়িয়ে ধরল। কেমন আছো আপু? তোমরা কেমন আছো? ভালো আছি আমরা সবাই, তুমি কেমন আছো? হালকা হেসে বলল হৃদিতা। ভালো। তবে সুভাষ ভাইয়ের বিয়েতে আমাদের কেন বলনি? তাদের কথার মাঝে নূপুর প্রশ্ন করে বসলো হৃদিতাকে। আসলে সব তাড়াতাড়ি হয়ে গেছে তো, তাই আর কি, কথা পরে হবে। যাও তোমরা মেহেদি লাগিয়ে নাও। সামিয়ার মন ভালো করার জন্য সকলে মিলে সামিয়াকে নিয়ে নাচতে শুরু করলো। সকলে মিলে প্রথমে ভালোভাবেই নাচতে লাগলো, কিন্তু বেশ কয়েকবার আমরিন বেলিকে ধাক্কা দিয়েছে। এবার হৃদিতা সামনে নিয়েছিল, নইলে পড়ে যেত। বেলি যেদিকে যাচ্ছে আমরিন সেদিকেই যাচ্ছে। তাই বেলি এবার নাচ শেষে পানি খাওয়ার উদ্দেশ্যে টেবিলের দিকে পা বাড়ালো। বেলি পা বাড়াতেই তার সামনে আমরিন নিজের পা রাখতেই বেলি উল্টে গিয়ে পড়ল মাটিতে। কাছের টি টেবিলের সাথে ধাক্কা লাগায় হাত কেটে গেল। পুরো মেহেদি লেপটে গেল শাড়িতে। পায়ে এবং কোমরেও বেশ জোরে ব্যথা পেল। বেলি কান্না করে দিল। ঠিক সেই সময় একজোড়া পুরুষালী হাত বেলিকে কোলে তুলে চেয়ারে বসিয়ে দিল। বেশি ব্যথা করছে?
মু ফার্স্ট এড বক্সটা নিয়ে আসো তো তাড়াতাড়ি। মনিরা বেগমকে উদ্দেশ্য করে বলল সুভাষ। বেলির হাতে রক্ত পরিষ্কার করে দিল। বেলি কান্না করতে লাগলো। সুভাষ একেবারে আমরিনের দিকে এগিয়ে গেল। তুমি কেন ইচ্ছে করে বেলির সামনে নিজের পা দিয়েছো? রাগী গলায় বলল সুভাষ। আমি কিছু আস্ক করেছি, আনসার মি ড্যামেজ। টেবিলে থাকা কাচের গ্লাসকে ছুঁড়ে ফেলল সুভাষ। সুভাষের দু চোখ লাল হয়ে আছে। এতটা রাগতে কখনো দেখা যায়নি সুভাষকে। উপস্থিত সকলে স্তব্ধ হয়ে গেল। আমি ইচ্ছে করে করিনি সুভাষ ভাইয়া, বেলি নিজের বেখেয়ালের জন্য পড়ে গিয়েছে। আবার মিথ্যে কথা বলছো তুমি। আমি নিজের চোখে দেখেছি বেলি পা বাড়াতেই তুমি নিজের পা রাখো, যার ফলে বেলি পা ভেজে পড়ে গিয়েছে। বেলি পড়ে যাওয়ার মুহূর্তে সুভাষ বসার ঘরে আসে এবং দেখে ফেলে যে আমরিন ইচ্ছে করে এগুলো করেছে। ভাইয়া সরি, তুমি হয়তো ভুল দেখছো, আমি বেলির সাথে এমন করিনি। বেলি কি? বেলিকে ভাবি না ডেকে নাম ধরে রাখছো কেন? ভাইয়া বেলি তো আমার থেকে ছোট, তাকে নাম ধরে ডাকবো না তো কি করব? আমি কি তোমার ছোট না বড়? বড় ভাইয়া। মনে রাখবে, আমি তোমার বড়, বেলি আমার ওয়াইফ। সেই হিসেবে বেলি সম্পর্কে তোমার বড় হয়, তাই আজ থেকে বেলি ভাবি বলবে। অ্যাম আই ক্লিয়ার? খানিকটা উঁচু আওয়াজে কথাগুলো বলল সুভাষ। বেলিকে কোলে তুলে নিয়ে নিজের রুমের দিকে হাঁটা ধরল সুভাষ। সুভাষ যেতেই ন্যাকা কান্না শুরু করলো আমরিন। সে নাকি কিছু করেনি, আরো কত কিছু। সুভাষ বেলিকে বেডে বসিয়ে দিল। টিস্যু দিয়ে বেলির মেহেদি পরিষ্কার করে দিল। আলমারি থেকে শাড়ি বের করে বেলির হাতে ধরিয়ে দিল। বেলিকে অষ্টম পর্যন্ত এগিয়ে দিল। বেলি ফ্রেশ হয়ে এলো। সুভাষ নিজ হাতে বেলিকে খাইয়ে দিল। বেলিকে শুইয়ে দিয়ে অর্নিং দিয়ে গেল যেন এক পাও রুম থেকে বের না হয়, না হলে তার থেকে খারাপ কেউ হবে না। মেহেদির অনুষ্ঠান শেষ। রাতের বেলা সামিয়া, সাজিতা, হৃদিতা, নিশি একসাথে সামিয়ার রুমে বসে আছে। হৃদিতা একপাশে বসে আছে, তার কোলে চাঁদ ঘুমাচ্ছে। পাশে নিশি বসে ফোনে এফবি স্ক্রল করছে আর কথা বলছে। নিশির উল্টো পাশে বসে আছে সাজিয়া। সামিয়া ডিভানে বসে জুয়েলারিগুলো খুলে নিচ্ছে। আপু, আমরিন আপু কি আসলেই বেলি আপুকে ধাক্কা দিয়েছিল? আমি কয়েকবার দেখেছি ধাক্কা দিতে, একবার আমি বেলিকে সামলেও নিয়েছি। পরের ঘটনা আমি আর দেখিনি। কিন্তু এমন কেন করলো? আরে সুভাষ ভাইয়াকে না পেয়ে এমন করেছে। মানে? মানে হলো খালামণি সুভাষকে দিয়ে আমরিনের বিয়ের কথা বলেছিল, সুভাষ না বলে দিয়েছে। মামি কিছু বলেনি? না, আম্মু কি বলবে? আম্মুরও তাদের চালচলন ভালো লাগে না। সব ঠিক আছে, কিন্তু কি হলো? বেলের মুড পুরোই নষ্ট হয়ে গেল। মেয়েটা কত সুন্দর হাসি খুশি ছিল। ব্যথাও পেল, তবে সুভাষ ভাইয়া খুব ভালো কাজ করেছে। ঘুমিয়ে পড়, অনেক কাজ আছে কাল। আরো একটি নতুন দিনের আগমন ঘটল। বেলির ঘুমের মাঝে আগমন ঘটল সূর্য মামার। চোখ মুখ কুঁচকে উঠে বসলো বেলি। এতক্ষণ ঘুমিয়েছে, এবার উঠতে হবে। শরীর ভালো ছিল না বলে একটু লেট করে উঠল। বেলি ফ্রেশ হয়ে অসম থেকে বের হয়ে দেখল সুভাষ ডিভানে বসে আছে। ঘেমে নিয়ে একাকার অবস্থা। সবুজ রঙের পাঞ্জাবিটা শরীর জুড়ে লেপ্টে আছে। কপালে বিন্দু বিন্দু ঘাম। পুরো ফেস জুড়ে ক্লান্তির ছাপ স্পষ্ট। বেলি ধীর গতিতে সুভাষের পাশ কাটিয়ে নিচে চলে গেল। এই মুহূর্তে লোকটাকে একটু লেবুর শরবত করে দিলে ভালো হবে, একটু আরাম লাগবে। যেই ভাবা সেই কাজ। বেলি কিচেনে গিয়ে লেবুর শরবত করে নিল। কিচেনে প্রবেশ করলেন মনিরা বেগম। বেলির দিকে এগিয়ে আসতে আসতে বললেন, আমাকে বলতি আমি তোকে লেবুর শরবত করে দাম, তুই কেন নিচে এলি কষ্ট করে? আসলে চাচি, এই শরবতটা। আরে মামি, এই শরবত তো বেলি ভাবির জন্য না, শরবত হলো আমাদের ভাইয়ের জন্য। বলেই হাসতে লাগলো নিশি। নিশির কথা শুনে রিজিতা ও মনিরা বেগম হেসে ওঠেন। বেলির দুগাল লজ্জায় লাল হয়ে যায়। এই তোরা আমার ছেলের বউকে লজ্জা দিচ্ছিস কেন? মনিরা বেগমের কথায় আবারও হাসির আওয়াজ শোনা যায়। বেলি দ্রুত পায়ে কিচেন থেকে রুমের দিকে হাঁটা ধরে। এখানে থাকলে সবাই মিলে তাকে লজ্জা দিবে। বেলি রুমে এসে দেখলো সুভাষ ফ্রেশ হয়ে এসেছে। যে গরম, ফ্রেশ না হলে কি থাকা যায়? বেলি দেরি না করে সুভাষের সামনে শরবতের গ্লাস ধরল। এই নিন, শরবতটা খেয়ে নিন, ভালো লাগবে। সুভাষ মুচকি হাসল। এই শরবতের ভীষণ প্রয়োজন ছিল। সুভাষ অর্ধেক শরবত খেয়ে বাকি অর্ধেক বেলির সামনে ধরল। খেয়ে নাও, মহব্বত বাড়বে। বেলি মুচকি হেসে বাকি শরবতটুকু খেয়ে নিল।
বাহ, বউ দেখে আমার ভীষণ খেয়াল লাগছে। ব্যাপার কি? কোনো ব্যাপার না, মনে হলো এত কাজ করছেন তাই একটু শরবত খেলে ভালো লাগবে, তাই আর কি। ও যাক, বউয়ের আদর যত্ন পাওয়ার সৌভাগ্য তাহলে আমার হলো। তবে তুমি চাইলে বলতে পারো অন্য কোনো ব্যাপার থাকলে। বললাম তো কোনো ব্যাপার নেই। তাহলে তো ভালোই। আসো, কাছে আসো। তুমি এত কষ্ট করে আমার জন্য শরবত নিয়ে এলে, আমাকে তো এর জন্য কিছু একটা দিতে হবে, তাই না? বলেই বাঁকা হাসল সুভাষ। না না না, আমার কিচ্ছু প্রয়োজন নেই, আমার কিচ্ছু লাগবে না। বলেই রুম থেকে বেরিয়ে গেল বেলি। সুভাষ হাসল। হলুদের সন্ধ্যা, সবকিছু সুন্দর করে সাজানো হয়েছে। অতিথিরাও সব আসতে লাগলো। বেশ অনেকক্ষণ পরে বউ সহ সকলের আগমন ঘটল। সামিয়াকে আজ ভীষণ সুন্দর লাগছে। হলুদ রঙের লেহেঙ্গা, সাথে ম্যাচিং করে স্টোনের অলংকার পরানো হয়েছে। সাথে চুলগুলো সুন্দর করে বেঁধে দুপাশ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সুন্দর করে মাথায় ওড়না দেওয়া হয়েছে। এক কথা অসম্ভব সুন্দর লাগছে। সামিয়াকে স্টেজে বসানো হয়েছে। হলুদের অনুষ্ঠান শুরু হলো। একে একে সকলেই সামিয়াকে হলুদ দিয়ে দিল। এক পাশে বসানো হয়েছে সামিয়াকে, আর অন্য পাশে বসানো হয়েছে নিহালকে। একসাথেই অনুষ্ঠান করা হচ্ছে। ছেলেদের ড্রেস কোড হলো হলুদ পাঞ্জাবি। একে একে নিহালকে হলুদ লাগানো হলো। সবকিছুর মাঝে একজোড়া চোখ বেলিকে পর্যবেক্ষণ করতে লাগলো। লাল পাড়ের বাসন্তী রঙের শাড়ি পরেছে বেলি, সাথে ম্যাচিং করা স্টোনের অলংকার। ভারী সাজে আজ একটু অন্যরকম লাগছে। চুলগুলো সুন্দর করে সেট করেছে। নাকের নাকফুল জলজল করছে। লিপস্টিক দেয়া, ঠোঁটের হাসি যেন আরো স্নিগ্ধ লাগছে। এর মাঝে সুভাষ ডাক পড়ায় প্রেয়সের দিকে তাকিয়ে হেসে চলে গেল। হলুদের পর্ব শেষ হতে নাচ শুরু হলো। সায়েম এবং রিদিতা কাপল ড্যান্স করলো। সাজি আর নিশিন নাচ শেষ হলে সুভাষ এবং বেলিকে নাচের জন্য ডাক দেওয়া হলো। সুভাষ তো নাচবেই না, কতবার বলার পরও রাজি হয়েছে। বেলি একবার বলার পরে রাজি হয়ে এলো। সুন্দর একটা কাপল ড্যান্স করলো তারা। ইয়াসিরের ড্রেসে ড্রিঙ্কস পড়ে যায় ভুলবশত, তাই ড্রেস ক্লিন করার জন্য গেস্ট রুমের ওয়াশরুমে এসেছিল। সামিয়া তা দেখে ওয়াশরুমে যাবে বলে উপরে চলে এলো। ইয়াসির ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো সামিয়া দাঁড়িয়ে আছে। ইয়াসির ভাই, আপনার মনে কি আমার জন্য একটু মায়া জন্মেনি? আমাকে কি একটু ভালো লাগে না? আমি কি দেখতে এতটাই খারাপ? আমার জন্য কি একটু অনুভূতি কাজ করে না? চলুন না আমরা পালিয়ে যাই। আমি আপনাকে ছাড়া অন্য কাউকে কল্পনা করতে পারি না। এই মেয়ে, আপনার মাথা ঠিক আছে? কি সব আজে বাজে কথা বলছেন? না, আমার মাথা ঠিক নেই। আমি ঠিক নেই ইয়াসির ভাই, ঠিক নেই আমি। আমার ভেতর ঝড় চলছে। সেই ঝড় আমায় শেষ করে দিচ্ছে। তলিয়ে যাচ্ছি আমি ঝড়ের মধ্যে। আমার কষ্ট হচ্ছে, আমি নিতে পারছি না। আমার খুব বেশি কষ্ট হচ্ছে, দম বন্ধ লাগছে আমার। আমাকে নিজে করে নিন না। কাল আপনার বিয়ে, আজ আপনি কি সব কথা বলছেন? আপনি আসলেই পাগল হয়ে গেছেন। আমি পাগল হয়ে গেছি আপনার ভালোবাসা। আমি পাগল হয়ে গেছি আপনার ভালোবাসায়, মাতোয়ারা হয়ে গেছি আমি। আপনার ভালোবাসায় অন্ধ হয়ে গেছি। দেখুন, আপনি আপনার লিমিট ক্রস করছেন। আপনাকে আর আমাকে একসাথে দেখলে মানুষ অন্য কিছু ভাববে। ইয়াসির ভাই, এবার ঠান্ডা গলায় বলল সামিয়া। আপনি আমার কাছে ফুলের মতো স্নিগ্ধ, পবিত্র হলেও কেন আমি আপনার কাছে কাটার মতো বিষাক্ত? শুনুন সামিয়া, আপনার কালকে বিয়ে। আপনি আর কোনো পাগলামো করবেন না। বিয়েটা সুন্দর মতো করে নেবেন। আপনি ভালো থাকবেন। একটা লাস্ট চাওয়া পূরণ করবেন ইয়াসির ভাই? কি চাই? আমি আপনাকে জড়িয়ে ধরতে চাই ইয়াসির ভাই। কথা দিচ্ছি আর জীবনেও আপনার সামনে আসবো না, কথা বলবো না। বলে সামিয়া ইয়াসিরকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন ছেড়ে দিলেই উড়ে পালাবে। প্রথম কোনো মেয়ের এত কাছ থেকে স্পর্শ পেয়ে কেমন যেন শিরশির অনুভব হলো ইয়াসিরের। স্পষ্ট বোঝা যাচ্ছে সামিয়া কাঁদছে। ইয়াসির সামিয়ার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সোজা হাঁটা ধরল। একবার পিছে তাকালো না পর্যন্ত। রাত বাজে 1টা, যে যার রুমে চলে গিয়েছে। সুভাষ বেশ অনেকক্ষণ আগে রুমে ঢুকে এসেছে। রুমে বসে বেলির জন্য অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ পর বেলি রুমে প্রবেশ করলো। বেলি দেখল সুভাষের হাতে হলুদের বাটি। বেলির আর বুঝতে বাকি রইল না যে লোকটা তার থেকে বদলা নিবে তখনকার ঘটনার জন্য। আসলে তখন বেলি দুষ্টমি করে হলুদ দিয়ে সুভাষের পুরো মুখ লেপটে দিয়েছিল। কি যে এক অবস্থা হয়েছিল। তবে এখন বেলি হারে হারে টের পাচ্ছে যে তার এই কাজ করা ভুলেও ঠিক হয়নি। বেলিকে চুপ থাকতে দেখে সুভাষ বেলির দিকে এগিয়ে গেল। কি বউ, এখন কোথায় পালাবে? আমি কেন পালাবো? আমি কি কোনো চোর নাকি যে চুরি করেছি এর জন্য ধরা পড়ার ভয় পালাবো? ও তাই?
বলতে হবে আমার বউয়ের সাহস আছে। বলেই সুভাষ বেলির দিকে এগিয়ে গেল। বেলি সুভাষের পাশ কাটিয়ে যেতে নিলেই সুভাষ বেলির হাত ধরে ফেলে। বেলিকে হ্যাঁচকা টানে নিজের সাথে মিশিয়ে নিল। এক হাত বেলির কোমরে স্লাইড করতে লাগলো, অন্য হাত বেলির গালে স্লাইড করতে লাগলো। বেলি নিজেকে সামলানোর চেষ্টা করতে লাগলো। কি বউ, তুমি কি ভয়ে পালাচ্ছ? আমি পালাবো কেন? তাহলে পাশ কাটিয়ে চলে যাচ্ছ কেন? প্লিজ ছাড়ুন, ঘুমাবো। আজ কোনো ঘুমানোর বাহানা চলবে না। এবার সুভাষ হলুদের বাড়ি থেকে কিছুটা হলুদ নিয়ে বেলির পেটে এবং কোমরে লাগিয়ে দিল। বেলি কাঁপতে লাগলো। বেলি ঘন ঘন শ্বাস নিতে লাগলো। বেলিকে ভরকে দিতে সুভাষ অন্য হাতে বেলির গলায় কিছুটা হলুদ লাগিয়ে দিল। শেষে নিজের গালে হলুদ লাগিয়ে তা ছুঁয়ে দিল বেলির গালে। বেলি দুহাতে সুভাষের পাঞ্জাবের কলার খামচে ধরল। সুভাষের দাড়িগুলো বেলির কালে লাগছে। বেলি আর নিতে পারছে না, হাত পা অবশ হয়ে যাচ্ছে। দুই চোখ পিট পিট করতে লাগলো। বেলির অবস্থা দেখে সুভাষ হেসে ফেলল। বেলির ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট গুঁজে দিল। বেলি হাবেশে সুভাষের চুল খামচে ধরল। মিনিট পাঁচেক পর সুভাষ বেলির কপালে ঠোঁট ছুঁয়ে বলল, এটা তোমার শাস্তি বউ। আজ হলুদের পর্ব শেষ করলাম, কাল বাসর রাতের কাজ শেষ করব। আমার ভালোবাসায় তোমাকে ছটফট করাবো, ভালোবাসার সাগরে ডুবাবো। এটাই তোমার শাস্তি, আমাকে হলুদ লাগানোর শাস্তি। কথাগুলো বলে সুভাষ বেলিকে ছেড়ে দিয়ে ফ্রেশ হওয়ার জন্য অশ্রমের দিকে হাঁটা ধরল। বেলি সুভাষের কথার অর্থ বুঝতে কয়েক সেকেন্ড অতিবাহিত করল। বি রেডি বউ, লিটল বেলিকে আনতে হবে তো। লিটল বেলিকে আনার জন্য কি কি করতে হবে তা তো তোমার জানারই কথা, তাই না? পিছন ফিরে বেলির দিকে তাকিয়ে কথাগুলো বলে চোখ টিপনি কাটল সুভাষ। বেলি সুভাষের কথার অর্থ বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে গেল। সুভাষ ফ্রেশ হয়ে এলে বেলি সুভাষের দিকে এক পলক তাকিয়ে ফ্রেশ হতে চলে গেল। বেলি এবার ফ্রেশ হয়ে এসে দেখল সুভাষ ঘুমায়নি। কোথায় ভাবলো লোকটা হয়তো ঘুমিয়ে গেছে, কিন্তু হলো উল্টো। এই লোকটাকে লজ্জা দেওয়ার জন্য এখনো ঘুমায়নি। বেলি ভাবনার মাঝে শুনতে পেল, কি হলো, কি ভাবছো? তুমি কি চাচ্ছ লিটল বেলিকে আনার প্রসেসিং এখনই শুরু করতে? কি সব বলছেন আপনি? আমি কি বললাম? তুমি ঘুমাতে আসছো না, তাই আমি ভাবলাম তুমি হয়তো লিটল বেলিকে আনার প্রসেসিং শুরু করতে চাচ্ছ। আপনার মুখে কি কিচ্ছু আটকায় না? কি সব উল্টাপাল্টা কথা বলেছেন আপনি? আরে বউ, শরম পেও না, তোমার স্বামী লাগি, আমাকে সব কথা ফ্রি ভাবে বলতে পারো। আপনি কি চুপ করবেন কিনা? আপনি চুপ না করলে আমি ডিভানে ঘুমোতে চলে যাব। আরে বউ, রেগে যাচ্ছ কেন? তুমি আমার একটা মাত্র বউ, তোমার কথা না শুনে কি থাকতে পারি বলো? প্লিজ আমাকে ছেড়ে অন্য জায়গায় ঘুমিও না। এমনিতেই বউ থাকতে এখনো কুমার আছি, এখন বউ থাকতে সিঙ্গেল মানুষের মতো একা বেডে শুয়ে থাকতে যাই না। আপনার আজে বাজে কথা বন্ধ করুন, নয়তো আমি সত্যি সত্যি ডিভানে শুয়ে পড়ব। বউ না আমার ভালো, এসো আমার বুকে এসো। আমার বুকে আসলে তোমার সব রাগ উধাও হয়ে যাবে। স্বামীর বুকে ঘুমালে বউয়ের আরামের ঘুম হয়, আর রাগও শেষ হয়ে যায়। এসো বউ, এসো, রাগ করে না আমার জান পাখিটা। বলেই সুভাষ নিজের দুহাত দুদিক করে বেলিকে কাছে আসতে ইশারা করল। আপনার কথার স্টাইল দিন দিন এমন হচ্ছে কেন? আমি ঘুমাবো না আপনার সাথে। ও বুঝেছি বউ, তুমি যাচ্ছ তোমাকে চুমু দিয়ে তোমার রাগটা ভাঙাই, তাই না বউ? এসো কাছে এসো, দুটো চুমু দিয়ে তোমার রাগ ভেঙে দিই। আরেকটা কথা কি জানো? কি? বেলি মুখ কুচকে ছোট করে বলল, চুমুতে ভিটামিন অন্তর্ভুক্ত। চুমু খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। চুমু খেলে স্বামী স্ত্রীর রোগ কম হয়। বিয়ের পর যে কোনো রোগের প্রাথমিক চিকিৎসা হলো চুমু। যত বেশি চুমু খাবে তত বেশি সুস্থ থাকবে। চুমু খেলে মহব্বত বাড়ে। বেলি সুভাষের কথা শুনে নিঃশ্বাস ছাড়ল। আরো একটা মজার দিক কি জানো? বেলি বিরক্ত সুরে বলল, আমি জানতে চাই না। আরে শোনো না, মজার ব্যাপার হচ্ছে তুমি একবার চুমু টেস্ট পেয়ে গেলে দিনে 100 বার চুমু খেতে মন চাইবে। দিন দিন যে কি হচ্ছে আপনার। বলেই বেলি ডিভানের দিকে পা বাড়ালো। দু কদম বাড়ানোর পর ঠিক পেছন থেকে সুভাষ বেলিকে কোলে তুলে নিল। আমার ভীষণ ঘুম আসছে, আমার ঘুমে ডিস্টার্ব করলে কিন্তু একটা আছাড় মারবো মাটিতে। বেলিকে বেডে শুয়ে নিজে বেলিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল সুভাষ। রাত বাজে 1:30। সামিয়া ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে রইল। আজ আকাশের অবস্থা ভালো নয়।
যে কোনো সময় হয়তো আকাশ ফেটে বৃষ্টির কণাগুলো ধরণীতে আশ্রে পড়বে, ঠিক সামিয়ার মনের মতো যে কোনো সময় দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে শুদ্ধ, পবিত্র, স্নিগ্ধ জিনিস হলো ভালোবাসা। তবে কেন ভালোবাসাতে এত কাতরতা? কেন এত বেশি না পাওয়ার যন্ত্রণা? কেন প্রিয় মানুষকে কাছে পাওয়ার জন্য এত কষ্ট পেতে হয়? কেন চাইলেও ভালোবাসার মানুষকে কাছে পাওয়া যায় না? কেন বুকে জড়িয়ে নেওয়া যায় না? কথাগুলো ভাবতে ভাবতে দু চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। ঠিক সেই সময় তার সাথে তালে তাল মিলিয়ে আকাশটাও কেঁদে দিল। আজ এই আকাশকে খুব আপন মনে হচ্ছে সামিয়ার। মনে হচ্ছে সামিয়ার কষ্টকে ভাগাভাগি করে নিয়ে আকাশটাও তার মতো কেঁদে দিল। ঠিক সেই সময় হৃদিতা সামিয়ার কাঁধে হাত রাখল। সামিয়া হৃদিতার দিকে এক পলক তাকিয়ে হৃদিতাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। আরে মেয়ে, কাঁদছিস কেন? তুই কি আমাদের থেকে দূরে যাচ্ছিস নাকি? তুই তো ফুপির কাছেই থাকবি। আমার কষ্ট হচ্ছে আপু। আমি জানি কষ্ট হবে। যে বাড়িতে বড় হই, খেলা করি, শরীরে বড় হওয়ার স্মৃতি থাকে, যে বাড়ির থেকে জীবনের পথ চলা শুরু হয়, সেই বাড়ি ছেড়ে যাওয়া কি এতটাই সহজ? কাছের মানুষগুলোকে কি এত সহজে ছেড়ে যাওয়া যায় বল? যায় না। তবে এটাই নিয়তি। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এই ধারা শুরু হয়ে আগামী পর্যন্ত চলমান থাকবে। আর তুই তো ফুপির কাছেই থাকবি। কান্না অফ কর। হৃদিতার কথাগুলো সঠিক, তবে সামিয়ার কষ্ট আর এই কষ্ট এক না। হৃদিতা হয়তো কখনো বুঝতে পারবে না যে এ কোন কষ্টের কথা সামিয়া বলছে। কিছু কিছু কষ্ট মানুষকে আজীবন নিজের মনে পুষে রাখতে হয়। এই কষ্ট সামিয়াকে আজীবন নিজের মনে পুষে রাখতে হবে। নতুন একদিনের সূচনা। সূর্য মামার রোদের আলোয় ঘুম ভেঙে গেল বেলির। চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো সুভাষের বুকে। ঠোঁটে হাসি নিয়ে সুভাষের চুলে হাত বুলিয়ে দিল। কি সুন্দর করে ঘুমোচ্ছে। বলতে হবে এই কয়েকদিন প্রচুর চাপ গিয়েছে সুভাষের উপর। বড় ভাই বলে কথা। বেলি গড়িয়ে দেখল 8:10 বেলি সুভাষের কপালে ঠোঁট ছুঁয়ে উঠতে নিলে হাতে টান পড়ে। এভাবে চোরের মতো চুমু কেন খাচ্ছ? আপনি কখন উঠলেন? যখন তুমি আমাকে লুকিয়ে চুমু খাচ্ছিলে। ছাড়ুন, উঠতে হবে। না, এবার চুমু খাও। চুমু না খেলে উঠতে দিব না। বেলি সুভাষের কথায় কান না দিয়ে সুভাষের হাত ছাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল। সুভাষ হাসল। এই মেয়ের এমন ভয় পাওয়া মুখ দেখতে ভালোই লাগে। বেলি ফ্রেশ হয়ে নিচে চলে এলো। যা বেলি, নাস্তা করে নে, আমি নাস্তা দিচ্ছি। চাচি, আমাকেও নাস্তা দিও। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে বলল সুভাষ। সুভাষ আর বেলি নাস্তা করতে বসে। আমরিন আগে থেকে টেবিলে বসে নাস্তা করছিল। হঠাৎ কাশি উঠে যায় আমরিনের। সুভাষ তাড়াতাড়ি করে পানির গ্লাস এগিয়ে দেয়। তুমি ঠিক আছো আমরিন? জি ভাইয়া, আপনি পানি এগিয়ে না দিলে কি যে হতো। ন্যাকা সুরে বলল আমরিন। হুম। বেলি সুভাষের দিকে এক পলক তাকিয়ে ফের আমরিনের দিকে তাকালো। বেলির রাগে লাল হয়ে গেল। বেলি কোনো কথা না বলে সামিয়ার রুমে চলে গেল। সুভাষ নাস্তা শেষ করে উপরে চলে গেল। তুমি এত রেগে আছো কেন বেলি ভাবে? তুই কিভাবে জানলি বেলি রেগে আছে? আরে বেলি ভাবিকে দেখলাম পুরো রাস্তা শেষ না করেই উঠে চলে আসলো, এই আর কি। তুই কি বেলি ভাবি লাগিয়ে রেখেছিস? আরে সুভাষ ভাইয়া বললো না তার বউকে যেন বেলি ভাবি বলে বলা হয়, তাই আর কি। ও, কি হয়েছে বেলি? নাস্তা না করে চলে এলি কেন? এমনি আপু, ভালো লাগছিল না। এমনি নাকি জেলাসি? সাজিয়া বেলির দিকে তাকিয়ে মুস্কি হেসে বল সাজিয়া। কি বলছিস তুই? জেলাসি? তোর কথা কিছুই বুঝতে পারছি না। আরে সুভাষ ভাই, বেলি ভাবি আর আমরিন আপু নাস্তা করতে বসছিল। আমরিন আপু খাবার গলায় আটকে গেল, সুভাষ ভাইয়া পানি এগিয়ে দিল, আর আমাদের ভাবি মুখে রাগ নিয়ে খাবার শেষ না করে উপরে চলে আসলো। তুই বেশি বুঝছিস সাজিয়া। আমি কোথায় বেশি বুঝলাম বেলি ভাবি? জেলাসি তো আর শুধু শুধু হয় না। যখন আমরা কাউকে ভালোবাসি তখন জেলাসি হয়। ও হে বেলি ভাবি, তাহলে সুভাষ ভাইকে ভালোবাসো? বেলিকে হালকা ধাক্কা দিয়ে বলল সাজিয়া। তুই চুপ কর, তুই এক লাইন বেশি বুঝিস। তাহলে কি তুই বলতে চাইছিস তুই সুভাষকে ভালোবাসিস না?
দেখেছিস আপু, চুপ থাকাই কিন্তু সম্মতির লক্ষণ। বেলির এবার মুখ কুঁচকে গেল। এখানে এসেছিল একটু কথা বলতে, উল্টো কি হলো তাকে সবাই লজ্জা দিচ্ছে। বেলি চলে যেতেই সাজিয়া ও রিদিতা শব্দ করে হেসে উঠল। দুপুরের খাবার শেষ করে ছোটরা চলে গিয়েছে পার্লারে। বেলি বাসায় সাজবে। সবাই জোর করেছিল কিন্তু বেলি যেতে নারাজ, তাই সব কাজ শেষ করে সাজতে বসেছে বেলি। আজ একটু বেশি করেই সাজবে। নিজের বিয়েতে তো সাজার কোনো কায়দা ছিল না, আর সেজে নিজের মনের আশা পূরণ করবে। বেলি আলমারি থেকে শাড়ির প্যাকেট বের করলো। এবার তো বেলি শাড়ি দেখে হকচকিয়ে গেল। বেলি আর রিদিতা সেম শাড়ি নিয়েছিল পরার জন্য, কিন্তু এ কি প্যাকেট, এ তো অন্য শাড়ি। সিঁদুর লাল রঙের মধ্যে কাতান শাড়ি, একদম মনে হচ্ছে বৌদের শাড়ি, মনে হচ্ছে বিয়ে বেলির। কিন্তু এই শাড়ি এলো কোথা থেকে? শাড়ির প্যাকেট খুলতেই হাতে এলো চিরকুট। শাড়িটি শুধুমাত্র আমার প্রিয় কিশোরী কন্যার জন্য, যে কন্যার প্রেমে আমি আবদ্ধ হয়েছি, যে কন্যার মায়ায় আমি নিবদ্ধ হয়েছি, যে কন্যার মায়া ভরা চোখে আমার মরণ। চিরকুটের লেখা পড়তে শুরু করলো বেলি। এতটুকু পড়ে লজ্জায় লাল হয়ে গেল, আবার পড়া শুরু করলো। এই শাড়ি পরা এক লাল টুকটুকে বউকে দেখতে চাই আমি, আমার বউ। আমার খুব ইচ্ছে ছিল যে আমার বিয়েতে আমার বউ একদম লাল পরীর মতো সাজবে, কিন্তু কি হলো, সবকিছু এত দ্রুত হলো যে কোনো কিছুই করা হলো না। তাই আজ আমি চাই আমার বউ একদম নতুন বউদের মতো সাজবে, যাকে দেখে আমার এই তৃষ্ণার্ত চোখ আর হৃদয়ে তাদের তৃষ্ণা মেটাবে। এই শাড়ি পরা লাল কৃষ্ণচূড়া ফুলকে দেখতে চাই আমি, যাকে দেখে আমার হৃদয়ের ধুকধুকানি বেড়ে যাবে, চোখ পলক ফেলতে ভুলে যাবে, যাকে দেখে অনায়াসে যুগের পর যুগ পার করে দেয়া যাবে। চিরকুটটা পড়ে বেলির মনে যেন কেমন অনুভূতি হলো। তবে কি সুভাষ তাকে ভালোবাসে? তাহলে যেন এতদিন মুখে কিছু বলে না। কথাগুলো মনে মনে ভেবে সাজা শুরু করলো। বেলির সাজা একদম কমপ্লিট। তখন দরজা খুলে প্রবেশ করলো সুভাষ। বেলিকে দেখে থমকে গেল। একদম বৌদের মতো লাগছে। চেহারায় ভারী সাজ, শাড়ির সাথে ম্যাচিং করে গলায় হাতে স্টোনের ম্যাচিং সেট, হাতের চুড়ি, চুলগুলো মাঝে সিটি করে খোপা করেছে, খোপায় গুজে দেয়া একদম সতেজ গোলাপ। বেলির দিকে এগিয়ে গেল সুভাষ। খুব সুন্দর লাগছে বেলি, একদম নতুন বউ, আমার বউ। বলেই বেলির কপালে ঠোঁট ছোঁয়ালো সুভাষ। বেলি লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু কোনো কথা বলল না। বেলিকে ছেড়ে দিয়ে সুভাষ নিজে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। বেলি আর চোখে সুভাষকে দেখছে। ডার্ক রেড কালার শার্ট, ব্ল্যাক কালার প্যান্ট, হাতে ব্ল্যাক কালার ওয়াচ, চুলগুলো সেট করা, একদম পারফেক্ট। তোমার স্বামী হই, এভাবে চুরি করে না থাকি, সুন্দর করে দু চোখ ভরে আমাকে দেখে নাও। সুভাষের কথায় বেলি চুপসে গেল, কিন্তু কোনো কথা বলল না। অবশ্য আমার দিকে তাকালে তুমিও অন্য সব মেয়েদের মতো প্রেমে পড়ে যাবে। অন্য সব মেয়েদের মতো মনে কি হলো? এর কোন কোন মেয়ে আপনার প্রেমে পড়েছিল? আমি কিভাবে জানবো যে কে কে আমার প্রেমে পড়েছিল? কলেজ লাইফে অবশ্য মেয়েরা আমার পিছে ঘুরঘুর করতো। বেটা মানুষের জাত ভালো না, ঘরে বউ রেখে অন্য মেয়েদের কথা বউয়ের সামনে বলে। বলেই বেলি চলে যেতে নিল। পিছন থেকে সুভাষ বেলির হাতে টান মেরে নিজের সাথে মিশিয়ে নিল। এই সুভাষ শুধু এক নারীতেই আবদ্ধ হয়েছে, এক নারীর প্রেমে পড়েছে এবং এক নারীতে তার সবকিছু। অন্য 10 নারী সুভাষের পেছন ঘুরঘুর করলেও সুভাষ শুধু এই এক নারীর পিছে ঘুরঘুর করবে। সুভাষের মনে শুধু এক নারীর বসবাস। এবার বেলি আর কিছু বলল না। আমি জানি তুমি সকালের জন্য রেগে আছো, কিন্তু আমি শুধু তাকে হেল্প করার জন্য পানি এগিয়ে দিয়েছিলাম, এর বেশি কিছুই না। বাই দ্য ওয়ে, তুমি কি জেলাস? আমি জেলাস হব কেন? সকালে তোমার ফেস দেখিয়ে বোঝা যাচ্ছিল তুমি জেলাস কিনা। আমরা যখন কাউকে ভালোবাসি তখন কিন্তু জেলাস ফিল করি। তুমিও কি আমায় ভালোবাসো? বেলির গালে চুমু খেয়ে বলল সুভাষ। এবার বেলি সুভাষের থেকে নিজেকে ছাড়িয়ে দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে গেল। সুভাষ হো হো করে হেসে উঠল। সম্পর্কগুলো কি সুন্দর, তাই না? সময়ের আড়ালে কি সুন্দর করে সবকিছু পরিবর্তন হয়ে যায়, সুখ শান্তি খেলে যায়, অপ্রিয় থেকে প্রিয়জন হয়ে যায়। তবে কি সবসময় মানুষ হেসে খেলে থাকতে পারে, নাকি কোনো ঝড় এসে সবকিছু লণ্ডভণ্ড করে দেয়? না,
সুখের দিন বেশিক্ষণ থাকে না, তবে কি তাদের জীবনেও কোনো ঝড় আসবে? ঠিক সেই কালবৈশাখী ঝড়ে তো কনভেনশন সেন্টারের চারপাশে মানুষের ছড়াছড়ি। বাচ্চারা দৌড়াদৌড়ি করেছে, ছেলেরা মেহমানদের বরণ করে নিচ্ছে। সব আত্মীয় স্বজন ছিল, আসছে, কিন্তু এর মাঝেই সকলের মুখে চিন্তার ছাপ। নিহাল বলেছিল তার যেন কি কাজ এসেছে, তাই তো বের হয়ে গিয়েছিল, কিন্তু অনেকক্ষণ যাবৎ কল করার পর কল রিসিভ করছে না। এতবার করে কল করা হচ্ছে, কিন্তু প্রতিবার কল রিং হয়ে কেটে যাচ্ছে। অবশেষে নিহালের নম্বর থেকে বেলির কাছে মেসেজ এলো। বেলি মেসেজ পড়া শুরু করলো। আম্মু, আমি এই বিয়ে করতে পারবো না। আমি অন্যজনকে ভালোবাসি, আমি তাকে ছাড়া বাঁচবো না। সামিয়াকে বিয়ে করলে আমাদের তিনজনেরই জীবন নষ্ট হবে। না আমি নিজে ফিহাকে ছাড়া ভালো থাকবো, না সামিয়াকে ভালো রাখতে পারবো। তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তোমরা বলতে পারো যে কেন আমি আগে না করিনি বিয়ের জন্য। তুমি আমার আর সামিয়ার বিয়ে নিয়ে অনেক খুশি ছিলে, তাই ভেবেছিলাম বিয়েটা করেই নেব, কিন্তু না, এই বিয়ে করলে আমরা কেউ ভালো থাকতে পারবো না। বিহা সুইসাইড করেছে, আমাকে তার ফ্রেন্ড কল করে বলেছে আমি সেখানেই আছি। একজন তো আমার জন্য মৃত্যুর সাথে লড়াই করছে। আমি চাই না সামিয়া আমার জন্য তার প্রাপ্য সুখ থেকে বঞ্চিত হোক। তোমরা সবাই আমাকে মাফ করে দিও, বিশেষ করে সামিয়া আমাকে মাফ করে দিও। আমি তোমাকে এভাবে হার্ট করতে চাইনি, বিশ্বাস করো। এই বিয়েটা হয়ে গেল, আমরা বুকে বুকে মরবো। মামা মামি আপনারা সবাই আমাকে মাফ করে দিয়েন, দয়া করে আপনারা আমাকে মাফ করে দিয়েন। সবার কাছে অপরাধী আমি, হয়তো আমি এই অপরাধের জন্য ক্ষমাপ্রাপ্য নয়, তবু আমাকে ক্ষমা করবেন, আমি সত্যি দুঃখিত। সম্পূর্ণ মেসেজ পড়ার পর সবাই একদম নিশ্চুপ হয়ে গেল। মোর্শেদ হোসেন থপ করে মাটিতে বসে পড়লেন। কি হবে এবার সামিয়ার? কিভাবে সবকিছু ঠিক করবেন? রাজিয়া বেগম রাগে লাল হয়ে গেলেন। আমি আগেই বলেছিলাম আত্মীয়দের সম্পর্ক আমার ভালো লাগে না। এখন কি হবে আমার মেয়েটার? কিভাবে তাকে মুখ দেখাবো? এই বিয়ের আসরে কোথা থেকে ছেলে নিয়ে আসবো? শান্ত হও রাজিয়া, মাথা ঠান্ডা করো। কিভাবে শান্ত হব ভাবি? আমার মেয়েটার কি হবে এখন? তার সম্মান কি এখন থাকবে? কাঁদতে কাঁদতে বললেন রাজিয়া বেগম। আমাকে মাফ করে দাও রাজিয়া, আমি নিজেও জানতাম না যে নেহাল অন্য কাউকে ভালোবাসে। আমি জানলে কখনো এই বিষয়ে কথা বলতাম না। আমাকে মাফ করে দাও বোন। মিতা বেগম রাজিয়া বেগমকে বলেন, এখন মাপ চেয়ে কি হবে আপা? আপনি নিহালকে ভালোভাবে সবকিছু জিজ্ঞাসা করলে আজ এই দিন দেখতে হতো না। আমার মেয়েটার কি অবস্থা হবে যখন জানবে এসব কথা? মাথা ঠান্ডা করো বৌমা। কিভাবে ঠান্ডা করব? যেখানে আমার মেয়ের সম্মান নিয়ে টানাটানি, আপনাদের কাছে কি বিষয়টা এতটাই সহজ? বৌমা তুমি রাগ কমাও, সামিয়া তোমার মেয়ে হইলেও আমার নাতি। কারোর কাছে এই বিষয়টা সহজ না। আমরা সবাই বিষয়টা নিয়ে চিন্তা করতে আসি। আচ্ছা আপনারা সবাই চুপ করুন, দেখি ব্যাপারটা কি করা যায়। বলেই আমজাদ হোসেন চিন্তা করতে লাগলেন কি করা যায়। কনভেনশন সেন্টারে উপস্থিত হয় সাজিয়া। পার্লারে গিয়েছিল সাজিয়া, নিশি, রিদিতা আর সামিয়া। রিদিতার মেয়ে চাঁদের প্রচুর জ্বর থাকায় নিশি ও রিদিতা আগে আগে চলে আসে। সাজিয়া ও সামিয়াকে বলে একসাথে তৈরি হয়ে সেন্টারে আসতে। সাজিয়া আর সামিয়ার সাজ হয়ে গেলে আগে সামিয়া বেরিয়ে পড়ে, পিছে সাজিয়া সবকিছু গুছিয়ে বের হয়। বাইরে বের হতেই দেখতে পায় সামিয়া নেই। কয়েকবার সামিয়ার ফোনে কল করে, কিন্তু ফোন সুইচ অফ। ড্রাইভারকে কল করে জানতে পারে ড্রাইভার তো তাদের নিতে আসতে পারে নাই, কারণ মাঝ রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। পরে সাজিয়া বেশ অনেকক্ষণ সামিয়ার অপেক্ষা করে, নিজেই সেন্টারে চলে আসে। এতগুলো কথা শুনে সকলের মুখে চিন্তার রেশ আরো বেড়ে যায়। সকলের কাছে বিষয়টা জানাজানি হয়। মেহমানরা যে যার মতো চলে যায়। আমার মেয়েটা কোথায় গেল? কোনো বিপদ এবার পড়লো নাকি? বলেই কাঁদতে লাগলেন রাজিয়া বেগম। এগুলো বললো না রাজিয়া, ভালো চিন্তা করো। কি চিন্তা করব ভাবি? প্রথমে নিহাল বলল বিয়ে করবে না, এখন আবার সামিয়াকে পাওয়া যাচ্ছে না। কোথায় চলে গেল মেয়েটা? চাচি তুমি চিন্তা করো না, দেখে নিও সামিয়া ঠিকভাবে ফিরে আসবে। আল্লাহ যেন তোর কথা কবুল করে রে মা। আমার মেয়েটার যেন কিছু না হয়। দিনকাল কত খারাপ, চারপাশে মেয়েদের সাথে কত খারাপ কিছু। আবারও কাঁদতে লাগলেন রাজিয়া বেগম। চাচি,
তুমি চিন্তা করো না, আমরা খোঁজার চেষ্টা করছি। তুমি দিশেহারা না হয়ে দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন সামিয়াকে ঠিকভাবে বাসায় পৌঁছে দেয়। আম্মু চাচিকে বাসায় নিয়ে যাও। বলেই সুভাষ বেরিয়ে গেল, সাথে গেল ইয়াসির আর মিহির। পার্লারের আশেপাশে সব জায়গায় ছবি দিয়ে খুঁজলো, তারা কিন্তু কেউ সামিয়াকে চিনল না। যে যার মতো আলাদা হয়ে খুঁজতে লাগলো, কিন্তু কেউ কোনো খবর পেল না। এদিক সেদিক সব জায়গায় খোঁজা শেষ হয়ে গেলে তারা বাসায় ফিরল খালি হাতে। সুভাষ, সামিয়াকে পাওনি? কোথায় আমার সামিয়া? কোথায় আমার মেয়ে? মোর্শেদ হোসেন সুভাষকে উদ্দেশ্য করে বললেন। এবার রাজিয়া বেগমের অবস্থা অনেক খারাপ হয়ে গেল। কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ, সকলেই কান্না করছে। আল্লাহ, আপনি সহায় হন, আমার মেয়েকে সহি সালামত বাসায় পৌঁছে দেন, কোনো বড় বিপদ দিয়েন না, আল্লাহ সাহায্য করেন আপনি। এবার কথাগুলো বলেই কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেললেন রাজিয়া বেগম। তাকে নিজের ঘরে নেওয়া হলো। সকলের মুখে চিন্তার স্পষ্ট ছাপ। কোথায় গেল সামিয়া? তার সাথে কি কোনো খারাপ ঘটনা ঘটলো? তোমরা আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। বলেই সুভাষ নিজের রুমে চলে গেল। সবাইকে তো চিন্তা করতে বারণ করলো, কিন্তু মেয়েটা এভাবে গেল কোথায়? আল্লাহ যেন সামিয়াকে ঠিক রাখে। রুমে ঢুকেই দেখলো বেলি কান্না করছে, চোখ মুখ পুরা লাল হয়ে আছে। বেলি, আমার দিকে তাকাও, কান্না থামো, দেখে নিও সামিয়ার কিচ্ছু হবে না। এবার বেলি নিজেকে ধরে রাখতে পারল না, সুভাষকে জড়িয়ে ধরল। সুভাষকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। সামিয়া মিলে তো যাবে, তাই না? কিছু খারাপ হবে না তো মেয়েটার সাথে? কোথায় গেল এত রাতে? কোথায় সে? একা একা কোথায় গেল? ও তো একা কোথাও যায় না, তাহলে আজ কোথায় সে? কিছু খারাপ তো আবার ঘটে গেল না তার সাথে? আহা, মাথায় খারাপ চিন্তা কেন আনছো? কিচ্ছু খারাপ হবে না। বেলি সুভাষকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। সুভাষ বেলির চুলে হাত বুলিয়ে দিচ্ছে, শুধু মনে মনে দোয়া করছিল যেন সামিয়া মিলে যায়, এটার কোনো ক্ষতি না হয়। আল্লাহ যেন সহি সালামত ভাবে সামিয়াকে বাসায় ফিরিয়ে দেয়। রাত 3টায় বেলির ফোনে কল আসে। এত রাতে কল আসায় বেলি হকচকিয়ে যায়। পুরো রুমে সে সুভাষকে খুঁজল। বেলির পাশে রিদিতা তার মেয়েকে নিয়ে শুয়ে আছে। ফোনের স্ক্রিনে দেখে সুভাষের নম্বর ভেসে উঠেছে। কল রিসিভ করতেই যা শুনল তাতে বেলির পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মস্তিষ্ক শূন্য মনে হতে লাগলো, হাত পা কাঁপতে লাগলো, শ্বাস প্রশ্বাস যেন আটকে গেল। বেলির এক চিৎকারে রিদিতা উঠে যায়, বাড়ির সকলকে ডাক দেয়। বেলি সেন্সলেস হয়ে যায়। রিদিতা সুভাষের নম্বরে কল দিয়ে জানতে পারে সুভাষের অ্যাক্সিডেন্ট হয়ে খুব গুরুতর আহত হয়েছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সকলে দ্রুত হাসপাতালে চলে যায়। একদিকে মনিরা বেগম কান্না করছেন, অন্যদিকে রাজিয়া বেগম। বাড়ির সকলে একদম ভেঙে পড়েছে। এক বাড়ির দুইটা ছেলে মেয়ে আজ বেহাল অবস্থায়। সামিয়াকে পাওয়া গিয়েছে। সাজিয়া আর ইয়াসির যখন বাড়ি ফিরছিল ঠিক তখন তার গাড়িতে কারো ধাক্কা লাগে। ইয়াসির বের হয়ে দেখতে পায় সামিয়া, তখন সুভাষকে কল করে হাসপাতালে আসতে বলে। তারপরে সুভাষের সাথে দুর্ঘটনা হয়। হাসপাতালের অপারেশন থিয়েটারে অপারেশন চলছে সুভাষের। মাথায় খুব বেশি আঘাত পেয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে অবস্থা খুব ক্রিটিক্যাল। বাইরে থেকে বেলি দাঁড়িয়ে মনে মনে ভাবছে কি থেকে কি হয়ে গেল। ভাবনার মাঝেই শুনতে পায়, বেলি তুই ভেঙে পড়িস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। বেলির কাঁধে হাত রেখে বলে ওঠে সাজিয়া। বেলি সাজিয়াকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠল। সুভাষের এই অবস্থা দেখে বেলির দিন দুনিয়া সবকিছু উল্টে পাল্টে গেছে। মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে যাবে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে হার্ট অ্যাটাক করে মারা যাবে। একদিনে বেলির দুইটা প্রিয় মানুষ হাসপাতালের বেডে নিস্তেজ হয়ে আছে। সুভাষের একদিকে অপারেশন চলছে, অন্যদিকে সামিয়ার স্লাইন চলছে। বেশ অনেকক্ষণ পর ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হয়। বেলি ডক্টর দেখেই বলে, ডক্টর উনি কেমন আছে? উনি ঠিক হয়ে যাবে তো? অপারেশন ঠিকমতো হয়েছে তো? আমি তার সাথে দেখা করতে পারবো তো? ডক্টর ফারদিন বলেন, আপনি আগে শান্ত হন। আল্লাহর রহমতে অপারেশন সাকসেসফুল হয়েছে। 24 ঘন্টা সময় লাগবে ওনার জ্ঞান ফিরতে। আমি ওনাকে দেখতে পারবো? জ্ঞান ফিরলে দেখতে পারবেন। এখন সুভাষকে আইসিইউতে রাখা হয়েছে। বলেই ডক্টর ফারদিন চলে গেলেন। ডক্টর ফারদিন হলো আমজাদ হোসেনের বন্ধুর ছেলে। বেলি আর দেরি করল না, চলে গেল নামাজ পড়তে। এই সময় আল্লাহর রহমতের অনেক প্রয়োজন ছিল। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে অপারেশন ঠিকভাবে হয়েছে। নামাজের ঘরে নামাজ পড়ে নিল বেলি। ডক্টর মিতালের কেবিনে বসে আছেন মোর্শেদ হোসেন এবং মিতা বেগম। ডক্টর মিতালি একজন গাইনোলজিস্ট।
তিনি মূলত সামিয়ার চেক আপ করছেন। রাজিয়া বেগমের অবস্থা অনেক খারাপ, প্রেশার একদম লো, কথা বলতে পারছেন না। তিনি অতিরিক্ত টেনশনে সেন্সলেস হয়ে যায়। তাকে স্যালাইন দেওয়া হচ্ছে, তাই ডক্টর কেবিনে 2 জন এসেছে। দেখুন, আমি সামিয়ার চেক আপ করছি। আমি যা যা বলবো মন দিয়ে শুনবেন। কি হয়েছে আমার মেয়ের ডক্টর? সে ঠিক হয়ে যাবে তো? আমার কথা আগে শুনুন। সামিয়ার সাথে অনেক খারাপ কিছু হয়ে যেত, কিন্তু আল্লাহর রহমতে তেমন কিছুই হয়নি। তার সাথে অনেক জোরাজুরি করা হয়েছে, কিন্তু ভাগ্য ভালো তেমন কিছুই হয়নি। তার পুরো শরীর জুড়ে বিভিন্ন চিহ্ন, তবে হতে পারে এই বিষয়গুলো তার মস্তিষ্কে অনেক প্রভাব ফেলবে। সামিয়া সহজে এই বিষয়গুলো হয়তো স্বাভাবিকভাবে নিতে পারবে না, আমি মনে করি। তবে আল্লাহ চাইলে সব সম্ভব। আপনাদের তাকে সাহায্য করতে হবে, তাকে এই ট্রমা থেকে বের করে আনতে হবে। তাকে কোনো প্রেশার দেওয়া যাবে না, তাকে ফুল সাপোর্ট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। জি ডক্টর, আমরা খেয়াল রাখবো। আপনারা শুধু আমার বাচ্চাটাকে সুস্থ করে তোলার জন্য যা যা করবেন। জি, আমরা আমাদের বেস্ট দেবো, কিন্তু ফ্যামিলি সাপোর্ট ফার্স্ট। মিতা আর মোর্শেদ হোসেন দুজনে কেবিন থেকে বের হলেন, সকলকে সবকিছু জানালেন। তবে এই বিষয়ে খেয়াল রাখতে বললেন যেন সামিয়ার সামনে এমন কিছু যেন না বলা হয় যা তার উপর প্রেশার তৈরি করবে। হাসপাতালের বাইরের চেয়ারে বসে আছে ইয়াসির। পরপর 2 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল। ছেলে মানুষের কাঁদতে হয় না, কিন্তু সে কি করবে? গভীর রাতে যখন সে ও সাজিয়া বাসায় ফিরছিল, তখন তার গাড়ি চালানোর সময় কেউ একজন চলে আসে গাড়ির মাঝখানে। গাড়ির ব্রেক কষতে যেয়েও লেগে যায় সেই মানব ছায়ার উপর। বের হয়ে দেখতে পায় সামিয়া। সাজিয়া তো সামিয়ার এই অবস্থা দেখে কেঁদে দেয়। ইয়াসিরের চোখ যখন সামিয়ার উপরে পড়ে, তখন দেখতে পায় এক বিধ্বস্ত সামিয়াকে। ব্লাউজ ছেঁড়া, গলায় পিঠে হাতে খামচির দাগ, লিপস্টিক লেপটে আছে, চোখের নিচের কাজল লেপটে একদম বাজে অবস্থা। হাত দিয়ে রক্ত ঝরছে, পা দিয়েও রক্ত পড়ছে। ছেঁড়া শাড়ি কোনোরকমে গায়ে জড়ানো। কোনো কথা পর্যন্ত বের হচ্ছে না সামিয়ার মুখ দিয়ে। কেমন অপলক ফেলে ইয়াসিরের দিকে তাকিয়েছিল। কয়েক সেকেন্ড পর 2 চোখ বন্ধ করে ফেলে সামিয়া। সামিয়াকে কোলে নিতে গেলেই শাড়ি সরে গিয়ে পেটে খামচির দাগ দৃশ্যমান হয়। ইয়াসিরের ভিতর ধক করে ওঠে। মনে হচ্ছে ইয়াসিরের বুকের বাঁ পাশে কেউ হাতুড়ি দিয়ে ইচ্ছামতো এলো পাথারিভাবে পেটাচ্ছে। বুকের মাঝে রক্তক্ষরণ হচ্ছে, চোখ মুখ সবকিছু খোলা হয়ে যাচ্ছে, হাত পা বেসামাল ভাবে কাঁপছে। সামিয়াকে গাড়িতে বসিয়ে সুভাষকে কল দিয়ে হাসপাতালে আসতে বলে। কারো পক্ষে কি সম্ভব নিজের ভালোবাসার মানুষকে এইভাবে ছিন্ন বিচ্ছিন্নভাবে দেখা? ইয়াসিরের পক্ষেও সম্ভব ছিল না সামিয়াকে এভাবে দেখা। তাই তো টুপ টুপ করে চোখের জলগুলো গড়িয়ে পড়ছে। এই প্রথম ইয়াসির এত বছর পর কান্না করছে। শেষ মনে হয় বাবা মা মারা যাওয়ার সময় কেঁদেছে, আর আজ এতগুলো বছর পর কাঁদছে। এত বছর গড়ে তোলা শক্ত মন আজ হার মেনেছে। মনও আজ কাঁদতে চাইছে। চোখের জলগুলো আটকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। ইয়াসিন, তুই ঠিক আছিস তো বাবা? মিতু চৌধুরী পাশে বসতে বসতে বললেন। ইয়াসির মাকে দেখে চোখের জল মুছে বলল, মা, আমি ঠিক আছি, জাস্ট সুভাষের চিন্তা হচ্ছে। আর সামিয়া? দেখ বাবা, আমি জানি তুই সামিয়াকে ভালোবাসিস, আর কত নিজেকে কষ্ট দিবি। আমি মেয়েটার চোখেও তোর জন্য ভালোবাসা দেখেছি। কেন নিজে কষ্ট পাচ্ছিস আর মেয়েটাকে দিচ্ছিস? সব সময় চাইলেই সবকিছু পাওয়া যায় না। ভুল, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, নিজেকে চেষ্টা করতে হবে। এবার আমি ভেবে রেখেছি, সামিয়া সুস্থ হলে তোমার জন্য সামিয়ার হাত চাইবো। মা দেখো, শোনো, এখানে আর কিছু বলার নেই। সামিয়া সুস্থ হলে তোমার আর সামিয়ার বিয়ের কথা বলবো। সামিয়াকে নিজের বউ করে নিয়ে আসবো। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি এখন কাউকে কিছু বলবে না। সামিয়া সুস্থ হওয়ার পর যা বলার বলবে। আচ্ছা ঠিক আছে। রাজিয়া বেগমের জ্ঞান ফিরেছে। মেয়ের সাথে এত কিছু হয়ে গেল তিনি তো কল্পনাও করতে পারছেন না। তিনি যেন কয়েক মিনিটের জন্য নিস্তব্ধ হয়ে গেলেন, শুধু কেঁদেই চললেন। তিনি বেড থেকে উঠে মোর্শেদ হোসেনের সামনে গিয়ে বললেন, সব দোষ আপনার। আগেই বলেছিলাম মেয়েকে এখন বিয়ে দেব না। মেয়ে আমার ছোট, আজ যদি বিয়ে না ঠিক হতো তাহলে আমার মেয়ের পার্লারে যাওয়া লাগতো না, না এত বড় দুর্ঘটনা হতো আমার বাচ্চা মেয়েটার সাথে। না, আপনাকে দোষ দেব না, দোষ তো আমার ভাগ্যের। কেন যে আমি বিয়েতে রাজি হলাম
প্রথমে নিহাল না বলে দিল, আর এখন আমার মেয়েটার উপর এত বড় ঝড় বয়ে গেল। না জানি আমার বাচ্চা মেয়েটার কত কষ্ট হয়েছে, কত বড় তুফান গিয়েছে আমার মেয়েটার ওপর। রীতা বেগম রাজিয়া বেগমের কাছে গিয়ে বললেন, শান্ত হও বোন আমার। ভাবি, আমি কিভাবে শান্ত হব বলেন? আমার মেয়েটার সব শেষ। একে তো বিয়েটা ভেঙে গেল, তার উপর আবার এত কিছু। আমার মেয়ের সব সম্মান শেষ। কি হবে আমার মেয়েটার? তুমি শান্ত হও রাজিয়া। দেখো, আমাদের সামিয়ার সাথে কিছু হয়নি, তার সম্মান আল্লাহ রক্ষা করেছেন। আল্লাহর রহমতে আমার মেয়ের সাথে খারাপ কিছু হয়নি, কিন্তু সমাজের মানুষ কি তা এত সহজভাবে মেনে নেবে? তারা তো আমার মেয়ের সম্মানের উপর প্রশ্ন তুলবে। শোনো, আগে আমাদের সামিয়ার কথা ভাবতে হবে, তাকে সাপোর্ট করতে হবে, সমাজের চিন্তা বাদ দিতে হবে। কিভাবে চিন্তা বাদ দেবো ভাবি? এমনি তো বিয়ের আসর থেকে বিয়ে ভেঙে গেলে মেয়েদের কত কথা শুনতে হয়, তার উপর আবার এত কিছু। কে করবে আমার মেয়ে বিয়ে? বলেই অঝরে কাঁদতে লাগলেন রাজিয়া বেগম। শোনো, এখন এত কিছু ভাবলে হবে না, তোমাকে শক্ত থাকতে হবে। তুমি ভেঙে গেলে সামিয়াকে কে সামলাবে? শোনো, যে কোনো জায়গায় মায়েদের শক্ত থাকতে হয়। তুমি যদি নিজেকে শক্ত না রাখতে পারো, তবে সামিয়া আরো ভেঙে যাবে। আর রইল বিয়ের কথা, আমাদের মেয়ে পচে গলে যায়নি যে বিয়ের জন্য টেনশন করতে হবে। যার সাথে আল্লাহ জোড়া লিখেছে তার সাথেই হবে। তুমি নিজেকে সামলাও। তবুও ভাবি, মা তো আমি, চিন্তা হয় আমার, কেন আমার মেয়ের সাথে এমন হলো? কি দোষ আমার এই বাচ্চা মেয়েটার? আমার মেয়েটা এত কিছু কিভাবে নেবে? তুমি ধৈর্য ধরো, নিজেকে সামলাও। ধৈর্য হারা হলে হবে না। আমাদের সবাইকে মিলে সামিয়াকে আগলে নিতে হবে, তাকে সাহস দিতে হবে। বলে রীতা বেগম রাজিয়া বেগমকে বেডে শুইয়ে দিলেন। এখনো অসুস্থ, হাতে স্যালাইন চলছে। সারাদিন কেটে গেছে, সুভাষের জ্ঞান ফেরেনি। সামিয়ার জ্ঞান ফিরেছিল, কিন্তু কিছুক্ষণ পর আবার সেন্সলেস হয়ে যায়। হাসপাতালে আছে বেলি, ইয়াসির, হৃদিতা আর সায়েম। বাকি সবাইকে বাসায় পাঠানো হয়েছে। সবার উপর খুব বেশি ধকল গেছে, একটু বিশ্রাম প্রয়োজন। বেলিকে অনেকবার বলা হয়েছে বাড়ি যেতে, কিন্তু সে যাবে না। কেউ তার স্বামীকে রেখে এভাবে বাসায় যেতে পারে না, পারবে না। তাই বেলিও পারেনি। এক প্রকার যুদ্ধ করে হাসপাতালে থেকেছে। হৃদিতা ডক্টরের থেকে পারমিশন নিয়ে বেলিকে পাঠালো সুভাষের কাছে। হৃদিতা বুঝতে পেরেছে বেলির মন ছটফট করছে সুভাষকে দেখার জন্য। বেলি হৃদিতাকে জড়িয়ে ধরে সুভাষের কেবিনে ঢুকলো। সুভাষের পাশের চেয়ারে বসলো। সুভাষের কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। সুভাষের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খেলো। সুভাষের হাত নিজের গালের সাথে ছোঁয়ালো। গড়গড় করে চোখ দিয়ে পানি পড়ছে বেলির। গলার কাছে কথাগুলো কেমন আটকে যাচ্ছে, কেমন যে বুকে ব্যথা হচ্ছে। সুভাষের দিকে তাকিয়ে রইল বেলি, কেমন নিস্তেজ হয়ে আছে। মাথায় আর হাতে ব্যান্ডেজ করা, এক হাতে স্যালাইন চলছে, অন্য হাতে রক্ত পুশ করা হচ্ছে। পুরো ফেস কেমন হয়ে আছে। বেলি আবারও সুভাষের হাতে চুমু খেলো। সুভাষের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আপনি আমার সাথে কথা বলুন না, আমার ভালো লাগছে না। আপনি কবে আমার সাথে কথা বলবেন? আমি সত্যি বলছি, আমি আর কখনো আপনার কথার অবাধ্য হব না। আপনি শুধু একবার বেলি বলে ডাক দিন, আপনার সব কথা মেনে চলবো। তাও আপনি এভাবে চুপ করে থাকবেন না। আপনাকে এভাবে আমি দেখতে পারছি না। জানেন কত কষ্ট হচ্ছিল আমার যখন শুনেছি আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে। পুরো মস্তিষ্ক ফাঁকা হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল দম বন্ধ হয়ে মারা যাব। মনে হচ্ছিল বুকের মাঝে রক্ত ক্ষরণ হচ্ছে। আমার মনে হচ্ছিল পুরো দুনিয়া অন্ধকার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে শরীর থেকে কোনো অঙ্গকে কেটে আলাদা করা হচ্ছে। আপনি জানেন নাকি এভাবে দেখে আমার বুক ফেটে যাচ্ছে। আমি না নিতে পারছি না এগুলো। আপনি আমার সাথে কথা বলুন, একবার বেলি বলে ডাকুন। আপনি খুব নিষ্ঠুর, আপনি খুব পাষাণ। আপনার বেলি ফুল কান্না করছে, তাও আপনি কথা বলছেন না। আপনার কি আমাকে কান্না করতে দেখে ভালো লাগছে? এই যে আপনার বেলি ফুলের যে শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে, তাকে আপনি উপলব্ধি করতে পারছেন না? প্লিজ একবার চোখ খুলুন, দেখুন আপনার বেলি ফুল তার সুভাষকে ছাড়া ভালো নেই। ভালো নেই তার সুভাষকে ছাড়া। সুভাষকে ছাড়া এই বেলি একদম নিঃস্ব। ভীষণভাবে প্রয়োজনীয় সুভাষকে তার বেলির। রাত 12টা। সুভাষের কেবিন থেকে বেলিকে নিয়ে সোজা ক্যান্টিনে এসেছে হৃদিতা। সকাল থেকে কিছু খায়নি বেলি।
একে তো কাল রাতে সেন্সলেস হয়ে গিয়েছিল, তার উপর সকাল থেকে না খাওয়া। কিন্তু কি হলো এই মেয়ের? খাবার না খেয়ে কান্না করেই চলেছে। বেলি, চুপচাপ রাইসগুলো শেষ কর। আমি খাবো না রিদিতা। তাড়াতাড়ি শেষ কর। তুই কান্না থামাতো। দেখিস কালকেই সুভাষের জ্ঞান ফিরবে। তখন যদি তোর এই অবস্থা দেখে না, সবচেয়ে বেশি কিন্তু ওই কষ্ট পাবে। আপু আমি সত্যিই খেতে পারবো না। প্লিজ বোন, একটু করে খেয়ে নে। দেখ, তুই অসুস্থ হয়ে গেলে সুভাষকে কে সেবা করবে? তুই একটু করে খেয়ে নিজের জন্য শক্তি তৈরি কর। দেখবি সুভাষকে সেবা করতে পারবি। আর তোর এমন শুকনো ফেস দেখলে তখন তো তোর বর আমাকে কথা শোনাবে। রিদিতার সাথে কথায় না পেরে একটু রাইস খেলো বেলি। সুভাষকে খুব ভালোবাসিস, তাই না? রিদিতার প্রশ্নে হকচকিয়ে গেল বেলি। পরপর ঢোক গিলল, খাবার গলায় আটকে গেল। আরে পানি খা, এত হাইপার হওয়ার কি আছে? সুভাষ তোর স্বামী, ভালোবাসতেই পারিস। স্বামীকে ভালোবাসা কোনো গুনার কাজ না। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর, পবিত্র, স্নিগ্ধ আর মধুর সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। তাই এই সম্পর্কে ভালোবাসাও পবিত্র। স্বামীর প্রতি স্ত্রীর আর স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা থাকবে, এটাই তো নিয়ম। জানিস, একবার তোর ভাইয়ার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমিও তোর মতো কেঁদে কেটে একাকার হয়ে গিয়েছিলাম। যদিও তার ছোট একটা দুর্ঘটনা হয়েছিল, পুরো তোর মতো অবস্থা হয়েছিল আমার। তাই তোকে জিজ্ঞেস করলাম। তবে তুই মানিস কি না মানিস জানি না, তবে আমি শিওর হয়ে বলতে পারি যে সুভাষকে তুই নিজের থেকেও বেশি ভালোবাসিস। এটা ঠিক যে বেলির মনে সুভাষের জন্য অন্যরকম অনুভূতি হয়। তবে কি সেই অনুভূতির নাম ভালোবাসা? বেলি ভাবতে লাগলো, তবে কি সত্যি বেলি সুভাষকে ভালোবাসে? সত্যি কি সে সুভাষকে মন দিয়ে ফেলেছে? সত্যি কি সে সুভাষে আবদ্ধ হয়ে গিয়েছে? বেশ কিছুক্ষণ কথা বলে ক্যান্টিন থেকে বের হয়ে গেল বেলি ও রিদিতা। সাথে সায়েম এবং ইয়াসিরের জন্য কফি নিল। কফি খেলে একটু হলেও ক্লান্তি ভাব দূর হবে। হাসপাতালের করিডোরে বসে কথা বলছিল চারজন। নার্স এসে খবর দিয়ে গেল সামিয়ার জ্ঞান ফিরেছে। সামিয়ার সাথে দেখা করতে গেল বেলি, সাথে গেল রিদিতা। দুজনকে দেখে কেঁদে উঠল সামিয়া। কিছু হয়নি সামিয়া, তুই ভয় পাস না, আমরা আছি তোর সাথে। সামিয়াকে জড়িয়ে ধরে বলল রিদিতা। দেখ বোন, আমরা আছি তোর সাথে। এই যে আমি আর রিদিতা আপু আছি তোর সাথে, কিচ্ছু হবে না তোর। আপু, তারা আমার হাত, গলা, পেট সব জায়গায় ছুঁয়েছে। আমার সব শেষ, কিছু বাকি নেই। আমি শেষ আপু, আমার কিছু বাকি নেই। আমার মান, সম্মান, ইজ্জত সব শেষ। আমি মরে যাব আপু। সামিয়ার কান্নার বেগ আরো বেড়ে গেল। হাত পা কাঁপতে লাগলো সামিয়ার। বেলি তাড়াতাড়ি করে ডক্টরকে ডেকে আনলো। আপনারা প্লিজ বাইরে ওয়েট করুন, সামিয়ার রেস্টের প্রয়োজন। সামিয়া হয়তো তার সাথে ঘটে যাওয়া ঘটনা মনে পড়ছে, তাই এমন হয়েছে। আপনারা ওকে রেস্ট করতে দিন। ডক্টর মিতালির কথা মতো তারা বেরিয়ে গেল। ডক্টর মিতালি সামিয়াকে চেক আপ করে ঘুমের ঔষধ দিয়ে দিলেন, যেন একটু শান্তিতে ঘুমোতে পারে। এতক্ষণ ইয়াসির বাইরে থেকে সামিয়াকে দেখছিল। সে চাইলেও কিছু করতে পারছে না। যদি সম্ভব হতো তাহলে সামিয়ার সকল কষ্ট দূর করে দিত। সামিয়ার মস্তিষ্ক থেকে ঘটে যাওয়া সব ঘটনা মুছে দিত। সামিয়াকে আবার আগের সামিয়ার রূপে নিয়ে আসতো। কিন্তু চাইলেও এটা সম্ভব নয়। নতুন আরও একটি দিনের সূচনা হলো। ইয়াসির বেলিকে নিয়ে বাসায় গিয়েছে। ফ্রেশ হয়ে বেলি চলে আসলে রিদিতা যাবে ফ্রেশ হতে। বাসায় এসেই ফ্রেশ হয়ে একটু কিছু খেয়ে নিল বেলি। রুমে বসে প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিচ্ছিল। তখন রুমে আসে রিদিতা বেগম। বেলি, তুই না হলে এখন বাসায় থাক, আমি আর তোর আব্বু হসপিটালে যাচ্ছি। না আম্মু, আমি যাব। আমার বাসায় মন টিকবে না। আমি বলছিলাম যে তুই সারাদিন কালকে হসপিটালে ছিলি, আজকে তুই বাসায় রেস্ট কর। না আম্মু, আমি বাসায় থাকলে আরো খারাপ লাগবে। আমি টেনশনে শেষ হয়ে যাব। ওনার যতক্ষণ পর্যন্ত জ্ঞান না ফিরবে আমার শান্তি লাগবে না। বিলকিস বেগম বেলির কাছে এসে বললেন, বৌমা, বেলিরে যাইতে দাও। বউ লাগে ওই সুভাষের পাশে থাকা ওর দায়িত্ব, কর্তব্য। জি আম্মা, আমি শুধু বেলির জন্য বলেছি। বেলি যেতে চাইলে আমার কোনো অসুবিধে নাই। আমি খুশি হইলাম বোন, তুমি সুভাষের জন্য চিন্তা করো। এইটাই স্বামীর প্রতি ভালোবাসা। তুমি স্বামীর খারাপ সময় পাশে থাকবা, দেখবা আল্লাহ সংসারে সুখ শান্তি ও বরকত দিব, মহব্বত বাড়বো।
দাদি দোয়া করো। তুই ইয়াসিবের সাথে যা, আমি আর তোর বড় চাচি একটু পর আসছি। আচ্ছা আম্মু আমি যাই, ছোট চাচিকে দেখে রেখো। বেলি চলে গেল। বেশ কিছুক্ষণ আগে সুভাষের জ্ঞান ফিরেছে। সুভাষের কেবিনে একে একে সবাই প্রবেশ করে দেখে নিল। মনিরা বেগম তো কেঁদে দিলেন। আম্মু দেখো, আমি আল্লাহর রহমতে ঠিক আছি, তুমি কান্না থামাও। বাবা তুই ঠিক মতো বাইক চালাবি না, দেখ তো কি অবস্থা। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করেছি যেন আল্লাহ তোরে সুস্থতা দান করে। আম্মু আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি, দেখি সামনে আরো সুস্থ হয়ে যাব। একে একে সবার সাথে হালকা পাতলা কথা বলে নিল সুভাষ। ডক্টর বারণ করেছে বেশি কথা বলতে। সকলের সাথে কথা বললেও কথা হয়নি বেলির সাথে। মেয়েটার মুখ কেমন শুকিয়ে আছে। সবাই তাদের স্পেস দিয়ে বাইরে চলে গেল। কাছে এসো বেলি। সুভাষের ডাকে কাছে গিয়ে বসলো বেলি। টুপ টুপ করে চোখ দিয়ে পানি পড়ছে, শুধু নিচের দিকে তাকিয়ে আছে। আরে তুমি কান্না করছো কেন? এমনি, আমার অন্য একটা স্বামী আছে না, তার জন্য কান্না করছি। খানিক রাগী গলায় বলল বেলি। তাহলে আমার মরে গেলেই ভালো হতো, তুমি তোমার ওই। সুভাষের কথা শেষ হওয়ার আগেই বেলি সুভাষের বুকে মাথা রেখে কেঁদে উঠল। সুভাষ ব্যথা পেল কিন্তু আওয়াজ করল না। আরে তোমার কান্নার গতি দেখি বেড়ে গেল, কান্না থামাও, দেখো আমি ঠিক আছি। বেলির কান্না তো থামলই না, উল্টো বেড়ে গেল। সুভাষ আর কিচ্ছু বলল না, বেলিকে নিজের হাতে জড়িয়ে নিল। বেশ কিছুক্ষণ পর বেলি মুখ তুলল। সুভাষের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খেল, কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। সুভাষ মুচকি হাসলো বেলির কাণ্ড দেখে। আজ দেখি বউ আমাকে আদর করছে, বউ মনে হয় আজ রোমান্টিক মুডে আছে। আপনি চুপ করুন, অসুস্থ তাও মুখ থেকে এমন কথা যায় না। আচ্ছা বেশি কথা বলবো না, তোমার এই অবস্থা কেন? শুকিয়ে গেছে পুরো। আপনার চিন্তায় এমন হয়েছে। সাধারণ অ্যাক্সিডেন্ট হয় নিজের এমন করেছো, না জানি মরে গেলে কি হতো। আপনি চুপ করুন দয়া করে। আপনি জানেন আমার কত কষ্ট হয়েছে যখন শুনেছি আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে। মনে হচ্ছিল আমি সব কিছু হারিয়ে ফেলব। আমার মনে হয়েছে পুরো দুনিয়া থমকে দিয়েছে। আপনাকে যখন নিস্তেজ অবস্থায় দেখেছি তখন শুধু আপনাকে হারানোর ভয় হচ্ছিল। মনে হচ্ছিল সব শেষ আমার। আপনি প্লিজ আর এভাবে চালাবেন না। আজ আপনার যদি কিছু হয়ে যেত তখন বড় চাচি চাচুর কি হতো ভেবে দেখেছেন একবার? আর তোমার কিছু হতো না? সুভাষের প্রশ্নে বেলি চুপ হয়ে গেল। সুভাষের বুকে মাথা রেখে সুভাষকে জড়িয়ে ধরল একদম শক্ত করে। সামিয়ার জ্ঞান ফিরেছে, এখন খানিকটা সুস্থ, তবে চুপ হয়ে আছে, কেমন যেন নিস্তব্ধ। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, শুধু চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ছে। নিজেকে ধরে রাখা কষ্ট হয়ে যাচ্ছে। মনে হচ্ছে চিৎকার করে কাঁদতে পারলে হয়তো ভালো লাগতো। যেহেতু সামিয়ার কিডন্যাপ হয়েছিল তাই এটা পুলিশ কেস হয়েছে। সামিয়ার সামনে বসে আছে সিনিয়র অফিসার সিরাজ আহমেদ এবং সুস্মিতা সিনহা। আপনি কি আমাদের একটু সাহায্য করতে পারবেন মিস সামিয়া? দেখুন, আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করতেন তবে আমাদের পক্ষে সুবিধা হতো অপরাধীকে চিহ্নিত করতে। ওই দিন আমি বসে যে বের হই, তারপর কথা বলতে বলতে আরো হাইপার হয়ে গেল সামিয়া। সাথে সাথে রাজিয়া বেগম সামিয়াকে জড়িয়ে ধরলেন। কুল ডাউন মিস সামিয়া, টেক এ ডিপ ব্রেথ। আপনি শান্ত হন। এবার সামিয়া একটু শান্ত হলো। দেখুন মিস সামিয়া, আপনি যদি একটু সাহস করে তাদের পরিচয়টা বলতেন তাহলে আমাদের পক্ষে একটু সুবিধা হতো। আজ আপনার সঙ্গে এমনটা করলো, কাল হয়তো অন্য একটা মেয়ের সঙ্গে এরকমটা করবে। আমরা আপনার পাশে আছি, আপনি আমাদেরকে একটু সাহায্য করুন। আপনি একটু সাহায্য করলে আমরা তাদেরকে ধরতে পারবো। আপনি আমাদের উপর বিশ্বাস রেখে ওদের সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। এবার সামিয়া ঠান্ডা মাথায় তাদের সবকিছু বলতে লাগলো। সেদিন আমি পুরোপুরি রেডি হয়ে পার্লার থেকে বের হই। বের হওয়ার পর ড্রাইভারকে কল দিব, ঠিক তখন তার সামনে একটা মাইক্রো আসে। 4 জন ছেলে বের হয়, আমার হাত ধরে টেনে গাড়ির ভেতর নিতে যায়। আমি চিৎকার করতে নিলে আমার মুখে স্প্রে করে। তারপর আমার আর কিছুই মনে নেই। বেশ কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরে। কথাগুলো কাঁদতে লাগলো সামিয়া। কিছুক্ষণ পর আবারও বলতে শুরু করলো। আমি দেখি একটা অন্ধকার রুমে আমার হাত বাঁধা। দেখি 3 জন আমার দিকে তাকিয়ে আছে। তারা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমার প্লিজ ছেড়ে দিন, আমি কি করেছি আপনাদের? আরে সুন্দরী, এত তাড়া কিসের?
আমাদের সাথে একটু সময় কাটাও, দেখো ভালোই লাগবো। আমি তো কোনো ক্ষতি করিনি আপনাদের, কেন আমায় ধরে রেখেছেন? তুই কোনো ক্ষতি করিসনি, কিন্তু তোর ভাই যে ওই দিন